হ্যালো স্টুডেন্টস, আমরা ইলেকট্রনের ঠিকানা খোঁজার চেষ্টা করছি এবং এই ঠিকানা খোঁজার যে জার্নি বলছি, এটা আমাদের আজকে শুরু হয়নি, লাস্ট ক্লাসে আলোচনা শুরু হয়েছে। তো ডেফিনেটলি আগে এর পার্ট 1 অবশ্যই দেখবে, তারপর এটা দেখবে, আদারওয়াইজ ব্যাপারটা ঠিক মেলাতে পারবে না। ঠিকানা বলতে যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম যে কারো যদি ঠিকানা জানতে হয়, অ্যাড্রেস জানতে হয়, তো তার ডিস্ট্রিক্ট জানতে হবে, তারপর তার ব্লক জানতে হবে, তারপর তার পোস্ট অফিস জানতে হবে এবং তারপর তার গ্রাম জানতে হবে। তাহলে আমরা গ্রামটা পেয়ে যাব এবং গ্রাম থেকে হয়তো কেউ না কেউ তাকে চিনবে, নাম বললেই তার বাড়ি দেখিয়ে দেবে। এখন ইলেকট্রনের ঠিকানার ক্ষেত্রেও আমরা 4টে আমাদের প্যারামিটার চাই। এখন ইলেকট্রনের তো গ্রাম, পোস্ট অফিস তো হয় না, ডেফিনেটলি আগের ক্লাসে এটা আলোচনা হয়েছে এই স্টোরিটা। তো সেখানে আমরা 4টে নাম্বার বলেছিলাম এবং সেই 4টে নাম্বারকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বারস। যে 4টে নাম্বারসের সাহায্যে আমরা ইলেকট্রনের অবস্থান, নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রন অবস্থান সম্পর্কে একটা আইডিয়া দিতে পারি, অর্থাৎ ঠিকানা খুঁজতে পারি, পজিশন। এবং সেই 4টে কোয়ান্টাম নাম্বার হচ্ছে N, L, M অ্যান্ড S। N অলরেডি আগের দিন N এবং L ডিসকাস করা হয়ে গেছে, রাইট? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অবশ্যই আগের ক্লাসটা দেখবে, আদারওয়াইজ এই ক্লাসটাতে খুব একটা মাথায় ঢুকবে না। আমার কথাতে এটা হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিক্ট এবং ব্লক। অ্যাকচুয়ালি আমরা কি চাইছি? ইলেকট্রনের কাছে পৌঁছাতে চাইছি, ইলেকট্রন ঠিক কোথায় আছে জানার চেষ্টা করছি। তাহলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার যে এরিয়াটা আমাকে আস্তে আস্তে ছোটো করতে হবে, তবে তো গিয়ে তাকে খুঁজে পাবো। তাহলে আমরা ডিস্ট্রিক্ট জেনে গেছি, ডিস্ট্রিক্টের পরে ব্লক জেনে গেছি, কোন ব্লকের, একটা ডিস্ট্রিক্টের অনেকগুলো ব্লক আছে। তাহলে আমার কাছে খোঁজার যে এরিয়াটা একটু কমে গেল। কিন্তু ব্লক জানলে হবে না, এর পোস্ট অফিস এবং গ্রাম আরও দুটো জানতে হবে। তো আজকে আমরা ইলেকট্রনের গ্রাম এবং পোস্ট অফিস জানবো, তাহলে আমাদের কাছে ইলেকট্রনের ঠিকানা জানা হয়ে যাবে। বেশ, তো আমরা আজকে যে কোয়ান্টাম নাম্বার দুটো আলোচনা করব, যে দুটো বাকি আছে, সেটা হচ্ছে M এবং S। সো লেটস স্টার্টস উইথ M, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে এমও বলা হয়, আর কোনো বইতে দেখবে M নিচে L, এর ML এভাবেও লেখা আছে। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী করে পাবো, এর ভ্যালু কী, এর সিগনিফিক্যান্স কী, সব কিছু জানবো। এটা জানার আগে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। কীরকম? তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার আইডিয়াটা তৈরি হবে, রাইট? একটু ধৈর্য ধরে শুনতে হবে এবং ওই স্কিপ করা যাবে না, এবং প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে পুরো ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে এই যে, দেখো, বোরস থিওরি আমাদেরকে লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করলেন, বেশ, এবং দেখা গেল যে তারপরে সমারফিল্ড থিওরি এবং বোরস থিওরি যে লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করলেন, সেটা আমরা N, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার N এর সাহায্যে ব্যাখ্যা করতে পারছিলাম, অর্থাৎ স্পেসিফিক এনার্জি লেভেলকে ইন্ডিকেট করছে, যেটা N এর সিগনিফিক্যান্স আমরা লাস্ট ক্লাসে বলেছি। নেক্সট, লাইন স্পেকট্রাম যখন দেখা গেল আরও কতগুলো সূক্ষ্ম লাইন, অর্থাৎ ফাইন স্পেকট্রামে বিভক্ত আছে, তার মানে একটা এনার্জি লেভেল ডেফিনেটলি কি আরও একাধিক এনার্জি লেভেলে ভেঙে আছে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, আমাদেরকে কংক্রিটলি মাথায় ঢুকিয়ে নিতে হবে যে যখন যদি আমরা লাইন স্পেকট্রাম থেকে ফাইন স্পেকট্রাম থেকে, অর্থাৎ যদি স্পেকট্রাল লাইন যদি স্প্লিট করে, তার মানে বুঝতে হবে একটা পার্টিকুলার এনার্জি লেভেলে আরও একাধিক এনার্জি লেভেল আছে। আদারওয়াইজ স্পেকট্রাম আসলে কি ট্রানজিশন প্রবাবিলিটি। আমরা স্পেকট্রাম নিয়ে একটা ডিটেল ক্লাস করেছি, অবশ্যই সেটা দেখে নেবে, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তো সামারফিল্ড থিওরিতেও আমরা স্পেকট্রাম স্টাডি করেছি,
সেখানে দেখেছি সামারফিল্ড বলছেন যে একটা প্রিন্সিপাল এনার্জি লেভেল অর্থাৎ এন, তার আন্ডারে অনেকগুলো সাব এনার্জি লেভেল থাকতে, একাধিক সাব এনার্জি লেভেল থাকতে পারে, যেগুলোকে এক একটা সাব এনার্জি লেভেলকে আমরা এক একটা সাব সেল বলি এবং সেগুলোকে স্মল এল দ্বারা অর্থাৎ অ্যাজিমুথাল, এখানে তো মুছে দিলাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এল দিয়ে প্রকাশ করা হয়, যেটার অলরেডি আমরা ডিসকাশন করেছি এবং সেখানে তার সাহায্যে আমরা ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করি। এবার জিম্যান দেখলেন, সায়েন্টিস্ট জিম্যান একটা ইন্টারেস্টিং অবজারভেশন অবজার্ভ করলেন। জিম্যান কি অবজার্ভ করলেন যে যদি এই যে স্পেকট্রাম স্টাডিটা, অ্যাটমকে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে রেখে বা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে, জিম্যান ইফেক্ট ম্যাগনেটিক ফিল্ডে যদি রেখে একটা অ্যাটমকে তারপর তার স্পেকট্রাম স্টাডি করা হয়, এমিশন স্পেকট্রাম যেভাবে করা হয়, তাকে এক্সাইটেড করে যদি তার স্পেকট্রাম স্টাডি করা হয়, তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে একটা ফাইন লাইন কি হচ্ছে, ফার্দার স্প্লিট করে যাচ্ছে, স্প্লিটস ইনটু সুপার ফাইন লাইন। অর্থাৎ একটা ফাইন লাইন মানে একটা সূক্ষ্ম লাইন, যেটা আমাদের সামারফিল্ড ব্যাখ্যা করেছেন, সেটা আবার কতগুলো সূক্ষ্ম লাইনে ভেঙে যাচ্ছে, ক্লোজলি স্পেসড লাইনে ভেঙে যাচ্ছে, এবং এটাকে আমরা যে ফাইন লাইনের একটা ফাইন লাইন বলি, এটা হচ্ছে সুপার ফাইন লাইন। এখন এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড না দিলে তাহলে কিন্তু ফাইন লাইন আর সুপার ফাইন লাইনে ভাঙবে না, কোনো সমস্যা নেই, ওখানেই শেষ। কিন্তু যখনই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেওয়া হচ্ছে তখনই ম্যাজিক হচ্ছে। কি ম্যাজিক? যে উইদাউট ম্যাগনেটিক ফিল্ড ফাইন লাইন, ওই একটা ফাইন লাইনের একটা লাইন তো সিঙ্গেল লাইন হিসেবে থাকবে, যেটা সামারফিল্ড থিওরি ব্যাখ্যা করেছে। কিন্তু যখনই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেবো, কী দেখা যাবে? যে একটা ফাইন লাইন আরও একাধিক ফাইন লাইনে ভেঙে যাচ্ছে। এবার এটা আমাদেরকে তো কিছু বুঝতে পারি না পারি, এটা তো ডেফিনেটলি বুঝতে পারছি যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা সাব এনার্জি লেভেলে, এই একটা ফাইন লাইন একটা সাব এনার্জি লেভেলকে কী করে, ইন্ডিকেট করে। সাব এনার্জি লেভেল মানে একটা এল, সে এস হোক, পি হোক, ডি হোক, এফ হোক, আমরা জানি এল এর মান 0, 1, 2, 3 হতে পারে, এস, পি, ডি, এফ। তো একটা সাব এনার্জি লেভেল 0 বাদ দিয়ে এল 0 আর স্প্লিট করে না, সেটাও আমরা কটা একটা লাইন কটা লাইনে স্প্লিট করবে সব দেখাবো, পুরোটা ক্লিয়ার হবে। তো পুরোটা দেখতে হবে কিন্তু মন দিয়ে। কী দেখা যাচ্ছে যে একটা সাব এনার্জি লেভেল একাধিক এনার্জি লেভেলে ভেঙে যাচ্ছে, তার মানে কি এই এনার্জি লেভেলটা কিন্তু এখন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলে আর সিঙ্গেল এনার্জি লেভেল নয়, এও কতগুলো সাব এনার্জি লেভেলে ভেঙে গেছে। এবং এই যে এক একটা সাব এনার্জি লেভেলকে বোঝানোর জন্য, এক্সপ্রেস করার জন্যই আমাদের আর একটা কোয়ান্টাম নাম্বার দরকার হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এই জিম্যান ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য নিয়ে আসা হয়েছিল। এবার ব্যাখ্যাটা কি, এবার আমাদেরকে জানতে হবে। এটা তো বোঝা গেলো যে এইটা ঘটনাটা ঘটছে, এবার এক্সপ্লেনেশন তো দিতে হবে কেন হলো, এই ফাইন লাইন কেন সুপার ফাইন লাইনে ভেঙে গেল আন্ডার অর উইথ রেসপেক্ট টু অ্যাপ্লাইড এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা কেন ভেঙে গেল সেটার ব্যাখ্যা এবার আমরা খোঁজার চেষ্টা করব। এবং সেটার ব্যাখ্যা পেতেই আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়ে যাব, ইলেকট্রনের ব্লক পেয়ে যাব, মানে জেলা ব্লক তো পেয়ে গেছি, ডিস্ট্রিক্ট ব্লক এবং পোস্ট অফিস পেয়ে যাব, এর হদিস পেয়ে যাব। দেখা যাক এরপর আমরা কী করব, এক্সপ্লেনেশনটা জানবো যে কেন হচ্ছে। তোমাদের মনে থাকবে লাস্ট ক্লাসে আমি আলোচনা করছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, রাইট? অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর যেটা এই মডেলটা সাহায্যে বুঝতে পারবে। আগের দিন আমি একটা বোধহয় ওই ফোনের কাভার দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমার কাছে তখন ছিল না, হঠাৎ করে মনে হলো এইভাবে বোঝানো যেতে পারে, তো তখনই আমি দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওর কোনো এডিট তো হয় না, আমার ভিডিও যারা দেখছো কন্টিনিউয়াসলি তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভিডিওতে কোনো এডিট কিছু হয় না, আমি অ্যাজ ইট ইজ যা পড়াই অ্যাজ ইট ইজ একে আপলোড করে দিই। যাই হোক, তো ধরা যাক এইটা একটা অরবিট, রাইট? এটা সার্কুলার, এটা এলিপ্টিক্যালও হতে পারে, ব্যাপার আমরা তো জানি। সার্কুলার অরবিট হতে পারে, এলিপ্টিক্যাল অরবিট হতে পারে, যেটা সামারফিল্ড থিওরি বলেছেন। তো ধরে নিলাম এটা সার্কুলার অরবিট। বেশ, এই যে পাথ, এই যে আউটার যে পাথটা, এই পাথে ইলেকট্রন ঘুরছে, রাইট? সার্কুলেট করছে।
আর দিস ইজ দ্য নিউক্লিয়াস, রাইট? এটা নিউক্লিয়াস। এখন এখানে বলছে যে বা এটা হচ্ছে অরবিটের, হ্যাঁ অরবিটের সেন্টার মানে নিউক্লিয়াস। তো এখানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি দেখেছি আগের দিন? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর এল, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান √L into L plus 1 h/2 pi, রাইট? এল would have value 0 1 2 3 হতে পারে। এখন এল এর ভ্যালু, এখন এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি। মোমেন্টাম আমরা কি জানি? এটা ভেক্টর কোয়ান্টিটি। যার যে ভেক্টর কোয়ান্টিটি তার কি থাকবে? দুটো প্যারামিটার থাকবে, তার ডিরেকশন ভ্যালু থাকবে আর ডিরেকশন থাকবে বা ওরিয়েন্টেশন থাকবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের যে ভ্যালু, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের তার যে ভ্যালু, এটা তো এই √L into L plus 1 h/2 pi দিয়ে বোঝা যাচ্ছে, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে বোঝা যাচ্ছে। এবার এর ডিরেকশন, এর ওরিয়েন্টেশন, এখন এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এটাও স্পেসিফিক, রাইট, বা কোয়ান্টাইজড। যেমন ভ্যালু কোয়ান্টাইজড, যেমন ভ্যালুটা কোয়ান্টাইজ, এল এর মান হয় 0 হবে, না হয় 1 হবে, না হয় 2 হবে, না হয় 3 হবে, অর্থাৎ ভ্যালুটা কোয়ান্টাইজড। হয় এটা এই হয় 0 বসিয়ে একবার বলবে তুমি এইটা 0 লিখবে, বা 1 বসালে 2h/2 pi হবে, 2 বসালে 6 √6 h/2 pi হবে। তো এটা যেমন কোয়ান্টাইজড, এর মাঝামাঝি কিছু হতে পারে না, র্যান্ডম কিছু হতে পারে না। সেই রকম এর যে স্পেস ওরিয়েন্টেশন কার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, সেটাও কি? সেটা হচ্ছে তোমার কোয়ান্টাইজড। ব্যাপারটা কীরকম? যে এইটা হচ্ছে এই যে এইটা ধরা যাক নিউক্লিয়াস এবং এখানে ইলেকট্রন সার্কুলেট করছে, রাইট? তো এইটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ভ্যালু। এটা হয় 0 হলে এরকম, না হয় এটা 1 হলে এরকম, এল এর মান না হয় এরকম, না হয় এরকম, অর্থাৎ কয়েকগুলো কোয়ান্টাইজড ভ্যালু হবে, রাইট? হয় এটা, না হয় এটা, না হয় এটা, না হয় এটা, মানে এর মাঝামাঝি যে একটা র্যান্ডম কিছু ভ্যালু হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা তো ভ্যালু আগের দিন আমি দেখিয়েছিলাম, তোমাদের বলেও ছিলাম। এবার আমরা ধরে নিলাম কোনোটা এল এর ভ্যালু 2, রাইট? এল এর ভ্যালু ধরা যাক সাপোজ 2। এল যদি 2 হয় তাহলে ক্যাপিটাল এল সমান কত হবে? √2 into 2 plus 1 h/2 pi সমান √6 h/2 pi, √6 h/2 pi। বেশ, তো এল এর মান 2 ধরা যাক, এইটা দিস ইজ √6 h/2 pi, দিস ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে ইন্ডিকেট করছে এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু। যত এইদিকে বেরোচ্ছে মানে এটা ভ্যালুটা বাড়ছে ভেক্টরটার, এটা তার ভ্যালু। বেশ, এটা ধরা যাক √6 h/2 pi। এবার এই অবধি তো ঠিক আছে। এবার ধরা যাক আমি এই দিকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলাম, এই যে আমার হাতের ডিরেকশন, এটা ধরা যাক জেড ডিরেকশন, রাইট? জেড অ্যাক্সিস, যে ভালো করে বুঝবে। এই যে আমি আমার হাতটা যেদিকে ওরিয়েন্টেশন আছে, এটা ধরা যাক এটা জেড অ্যাক্সিস, রাইট? তো এই অ্যাক্সিস বরাবর আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি, রাইট? যখনই আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেবো, এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের একটা ইন্টারাকশন হবে। এরও আবার কারণ আছে কেন ইন্টারাকশান হয়, সেটা আরও বেশি তাহলে ডিপ হয়ে যাবে। তোমাদের এই যে লেভেলে এটাই নাই, আমি তাও তোমাদের একটু নলেজ বাড়ানোর জন্য বলছি। তো সেখানে আবার এর ইলেকট্রনের রোটেশনের যে ম্যাগনেটিক ফিল্ড দেখাতে হবে, তার সঙ্গে ইন্টারাকশান দেখাতে হবে। আমি সেই কমপ্লিকেশনে যাচ্ছি না ফর দ্য মোমেন্ট। তুমি ধরে নাও যে যখন এরকম এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি এই এক্সিস, এই ডিরেকশানে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময় কী হয়, এই ভেক্টর সবসময় এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার এটা। এবার এই দিকে আমার দেওয়া আছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তো ভ্যালু তো কোয়ান্টাইজড হয়ে গেছে, √6 ধরা যাক, এটা দিস ইজ √6 h/2 pi। এখন যেহেতু আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিচ্ছি, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর কতকগুলো কী হবে, কতকগুলো ফিক্সড বা কোয়ান্টাইজড ওরিয়েন্টেশন বা ডিরেকশনের ওরিয়েন্টেশন হবে, কার রেসপেক্টে? এই অ্যাক্সিসে, এটা ধরা যাক জেড অ্যাক্সিস বরাবর ধরা যাক আমি যদি এরকম দেখি, সাপোজ ধরা যাক এটা হচ্ছে জেড অ্যাক্সিস, রাইট? দিস ইজ জেড অ্যাক্সিস। এই অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি দেওয়া আছে, ওকে? বেশ, এবার আমরা যদি এইভাবে ভাবি যে এই ধরা যাক আমার অরবিটালটা,
এই এস অরবিটটা, এই পথে এখানে ইলেকট্রন ঘুরছে। এখন এইটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, এটা কয়েকটা কোয়ান্টাইজড বা স্পেসিফিক ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড থাকবে। আবার বলছি, রিপিট, কয়েকটা স্পেসিফিক ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড থাকবে। মানে এটা এরকম এইভাবে ওরিয়েন্টেশন হতে পারে, এই অ্যাঙ্গেলে, মানে এর সঙ্গে অ্যাঙ্গেল, এইটা এই জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল ভাবো, এটা মনে মনে কল্পনা করো। ধরো এরকম যদি অ্যাঙ্গেল ভাবো এরকম, তাহলে কী হয়, এরকম হবে, এরকম কতগুলো স্পেসিফিক ওরিয়েন্টেশন। এখন কতগুলো স্পেসিফিক ওরিয়েন্টেশন হবে সেটাই তো এখনই জানছি, ওটাই তো আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলবে। আমি আপাতত বলছি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে কতগুলো স্পেসিফিক বা ফিক্সড বা কোয়ান্টাইজড, যাই বলো না কেন, কোয়ান্টাইজড ওরিয়েন্টেশনে বা ডিরেকশনে উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস, মানে যেখানে আমরা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি যে অ্যাক্সিস থ্রু বরাবর, সেই অ্যাক্সিস বরাবর সে কী হবে, ওরিয়েন্টেড হবে। তো এইটা আশা করি বোঝা গেল, এটা হচ্ছে স্পেস ওরিয়েন্টেশন। অর্থাৎ এরকম র্যান্ডাম হবে না যে এরকম হলো যা খুশি হলে হবে না। ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কতগুলো হবে পরে আমি দেখাচ্ছি। ধরা যাক এলিজিগুলো যেহেতু আমি 2 ধরেছি, এলিজিগুলো 2 হলে কতগুলো ওরিয়েন্টেশন হবে জানো, 5। অর্থাৎ জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর 5টা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হবে, 5 দিকে, মানে 5টা অ্যাঙ্গেল হতে পারে, মানে ধরা 1টা 2টো 3টে 4টে 5টে হয়ে গেল 5টা অ্যাঙ্গেলে। তো ব্যাপারটা এরকম আমি দেখাতে পারি, এরকম যে এই ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হতে পারে, এই ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হতে পারে, এই ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হতে পারে, এইটা হতে পারে, আবার এইটা হতে পারে। 5টা ওরিয়েন্টেশনে পসিবল, মানে এরকম হয়। এই ব্ল্যাক লাইনটা হচ্ছে এই ভেক্টরটা, ধরা যাক এইরকম বা এরকম, না হয় এরকম, না হয় এরকম, না হয় এরকম। তো তার মানে এমন নয় যে ও এই মাঝামাঝি কোনো সময় মনে গেল বা ওর মন হলো যে না আমি এইভাবে ওরিয়েন্টেড হবো এই ডিরেকশানে বা এই অ্যাঙ্গেলে, মানে জেড অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড হবো, এটা হবে না। এই জেড অ্যাক্সিসের সঙ্গে হয় এই অ্যাঙ্গেলে, না হয় এই অ্যাঙ্গেলে, না হয় এই অ্যাঙ্গেলে, না হয় এই অ্যাঙ্গেলে, কয়েকটা স্পেসিফিক ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড হবে, রাইট। এবার ভেবে দেখো, যদি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর কতগুলো স্পেসিফিক ওরিয়েন্টেশনে বা কতগুলো স্পেসিফিক ডিরেকশনে ওরিয়েন্টেড হয় উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তাই তার সঙ্গে সঙ্গে কী হবে, এই অরবিটটার ওরিয়েন্টেশন চেঞ্জ হবে না। ধরো এরকম ছিল, এরকম, কারণ এই চেঞ্জ হলে এই কি এরও ওরিয়েন্টেশন চেঞ্জ। ধরো এরকম, যদি এইরকম থাকে তাহলে, যদি এরকম থাকে তাহলে হয়তো এরকম, এইটা সঙ্গে হলে ওরিয়েন্টেশন এই অরবিটটা ভাবো এরকম। ফ্যানটা ঘুরছে, বন্ধ করো, ফ্যানের হাওয়াতে উড়ে যাচ্ছে, এটা পাতলা কাগজ তো। যাই হোক, ধরা যাক এইটা, রাইট, এই অবস্থায় তার ওরিয়েন্টেশন এরকম। যখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ডিরেকশন, এই অ্যাঙ্গেল করলো এটার সঙ্গে, অ্যালাইন করলো এইটার সঙ্গে, তখন কি দেখো প্লেনটা ওরিয়েন্টেশনে চেঞ্জ হয়ে গেছে। এরকম হলে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হলে চেঞ্জ হচ্ছে, এরকম হলে চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের ওরিয়েন্টেশন যেমন চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কী চেঞ্জ হয়ে যাচ্ছে না, ওই অরবিটটা, যে অরবিটটার কথা বলা হচ্ছে, সেই অরবিটটার ওরিয়েন্টেশনও কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কতগুলো ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হতে পারে সেটাও কোয়ান্টাইজড, এবং সেই নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন, যতগুলো ওরিয়েন্টেশন বলা হবে সেই একটা ওরিয়েন্টেশনকে বোঝানোর জন্য একটা কোয়ান্টাম নাম্বার দরকার, সেইটাকে আমরা বলছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ এই যে 5টা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হয়েছে, তো 5টা ওরিয়েন্টেশনকে আমাদেরকে যে ইন্ডিকেট করার জন্য বা ডিসক্রাইব করার জন্য, তার জন্য তো একটা কী চাই, কোয়ান্টাম নাম্বার চাই, সেইটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন দেখো কতগুলো ওরিয়েন্টেশন হতে পারে, তো নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন, নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন কী হবে, 12+1, এবং ভ্যালুগুলো কী হবে, অ্যান্ড দ্য ভ্যালুজ আর, এটা ভ্যালু না বলে বলবো এর কী ভ্যালু হতে পারে, ভ্যালুই বলা যেতে পারে কী -L2 + L, রাইট।
-L থেকে +L এতগুলো ওরিয়েন্টেশন হতে পারে, সেটা 12+1 হবে। দেখো কীরকম, ধরা যাক পি সাবসেল, তো পি সাবসেল যখন আমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেবো, তো পি সাবসেল বা পি সাব অরবিট কতগুলো ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড হবে, কী কী ওরিয়েন্টেশন হতে পারে সেটা জানতে গেলে আমাকে এল জানতে হবে। L = 1, পি সাবসেল L = 1। সো এক একটা ওরিয়েন্টেশনকে বোঝানোর জন্য এক একটা বোঝানোর জন্য এক একটা ম্যাগনেটিক কর্নার নাম্বার দরকার, সেটা বলা হচ্ছে ম্যাগনেটিক কর্নার নাম্বার। তাহলে ম্যাগনেটিক কর্নার নাম্বার কি, আমরা ML সমান লিখব -1, 0 আর +1, রাইট। এই যে -L থেকে +L, তাহলে -1 to +1। এটাকে তুমি হিসাব করে দেখো কটা হলো, 1, 1, 2, 3, টোটাল 3, তিনটে ওরিয়েন্টেশন, সেটা তুমি এই ইকুয়েশনে বসাও, 2 × 1 + 1 = 3। অর্থাৎ কতগুলো ওরিয়েন্টেশন ওরিয়েন্টেড হবে সেটা জাস্ট আমরা 12+1 হিসেব করলে পেয়ে যাব। এবং সেই তার করসপন্ডিং কর্নার নাম্বারগুলো কী হবে না, সেই কর্নার নাম্বারগুলো -L to +L। এই নাম্বারগুলো কোয়ান্টাম নাম্বারগুলোকে আমরা বলবো ম্যাগনেটিক কর্নার নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম, যে আন্ডার অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড কি হয় না, এই যে সাব অরবিটগুলো বা সাবসেলগুলো কতকগুলো স্পেসিফিক বা ফিক্সড বা কোয়ান্টাইজ যাই বলো না কেন, কোয়ান্টাইজড বা ফিক্সড ওরিয়েন্টেশনে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড কী হয়, ওরিয়েন্টেড হয়। এটাকে বলা হয় স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে স্পেস কোয়ান্টাইজেশন বলছে, অর্থাৎ কোন ইন স্পেসে জেড অ্যাক্সিসের সাপেক্ষে কোন অ্যাক্সিসে কোন অ্যাঙ্গেলে অরবিটাল অ্যাঙ্গেল মোমেন্টাম ডিরেকশনটা থাকবে, রাইট। তো সেই নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন কত, 12+1, তো 3। এবং এই তিনটে যে ওরিয়েন্টেশন প্রত্যেক একটা এবং তার করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারগুলো কি না, -L to +L। এক একটা এই যে ভ্যালু এলের এক একটা ভ্যালু, সেগুলো আমাদেরকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেট করছে। তো এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হলো -1, 0, +1। এবার ধরা যাক এটা যেমন আমি L = 2 ধরেছি, রাইট। L = 2 হলে নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন কী হবে, 12+1 সমান 2 × 2 + 1 = 5। তো ভ্যালুগুলো কী হবে, -L to +L মানে -2 to +2, রাইট। গ্যাপটা হবে 1, তো -2, -1, 0, +1, +2। এদের -L থেকে +L এদের মধ্যে গ্যাপ পরপর দুটো কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে গ্যাপ হবে 1। তাহলে -2, -1, 0, +1, +2, তাহলে কটা ভ্যালু হলো, 5। এই 5 এখানে পেয়ে গেলাম। তো 5টা ওরিয়েন্টেশন, তার জন্য 5টা যে ওরিয়েন্টেশনের এক একটা ওরিয়েন্টেশনকে বোঝানোর জন্য আমার এক একটা কোয়ান্টাম নাম্বার দরকার, তাহলে 5টা ওরিয়েন্টেশনের জন্য 5টা কোয়ান্টাম নাম্বার দরকার, -2, -1, 0, +1, +2। এই যে দেখো এটাকে আমরা লিখব +2, এটা হচ্ছে +2 ওরিয়েন্টেশন, এটা +1, এটা 0, এটা -1, এটা -2। এদের প্রত্যেকেরই L = এইটা, এদের এর বলো এর যতগুলো ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছ প্রত্যেকেরই L হচ্ছে এইটা, ওভারঅল L ভ্যালু √2 × 2 + 1 h/2 পাই। কিন্তু এদের যে তোমার ওরিয়েন্টেশনটা আলাদা, এটা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। তো একটু ডিটেলসে আলোচনা করলাম বেশ বিষয়টা বোঝার জন্য। তো ভালো করে 2-3বার রিপিটেডলি দেখলে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে, এবং একবার এটা বুঝে গেলে তোমাদের কাছে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো বুঝলাম, এবার আমরা বুঝবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কীভাবে এই সুপার ফাইন লাইন থেকে সুপার ফাইন লাইন ব্যাখ্যা করতে পারছে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ডি, এটা ধরা যাক ডি সাবসেলই ভাবো না, ডি সাবসেলে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে রাখলে 5টা ওরিয়েন্টেড হচ্ছে, এবং প্রত্যেকটা ওরিয়েন্টেশনের আলাদা এনার্জি স্লাইডলি ডিফারেন্ট। প্রত্যেকটা পসিবল ওরিয়েন্টেশনে কি স্পেসিফিক বা ফিক্সড ওরিয়েন্টেশনের জন্য ওই এনার্জিও কি হয়, আলাদা হয়। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ডি সাবসেল অর্থাৎ এর এনার্জি কতগুলো এনার্জি লেভেল ভেঙে যাচ্ছে না, 5, 1, 2, 3, 4, 5 যতগুলো ওরিয়েন্টেশন ততগুলো আলাদা এনার্জি। তো 5টা 5 প্রবাবল এনার্জি লেভেলে কী হচ্ছে, স্প্লিট করছে, এবং তার জন্য আমরা একটা ফাইন লাইন থেকে 5টা কী পাচ্ছি, সুপার ফাইন লাইন পাচ্ছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে ফাইন লাইন।
এটা হচ্ছে সুপার ফাইন লাইন। তো এই হচ্ছে ব্যাখ্যা যে ম্যাগনেটিক ফিল্ড দিলে বা জীবনী ভেক্টর ব্যাখ্যা ম্যাগনেটিক ফিল্ড দিলে কেন ফাইন লাইন সুপার ফাইন লাইনে ভেঙে যায়। তো ধরা যাক এল ইজ ইকুয়াল টু 0, সবসময় যে ভাঙবে এমন দিব্যবিদ্যা নেই, নাও ভাঙতে পারে। তোমার রুলস এই রুলে তোমাকে চলতে হবে। ধরো এল সমান 0, তো নাম্বার অফ অ্যালাউড ট্রানজিশন কত হবে, অ্যালাউড ওরিয়েন্টেশন কত হবে, 12 + 1 ইজ ইকুয়াল টু 1 হবে, এল তো 0। তার মানে এর কোনো স্প্লিটিং হবে না, অর্থাৎ এস সাবসেলের একটাই ওরিয়েন্টেশন। এর ক্ষেত্রে তুমি এসের ক্ষেত্রে তুমি কোনো সুপার ফাইন লাইন পাবে না, সে তুমি ম্যাগনেটিক ফিল্ড দাও আর না দাও। কিন্তু পিতে 3টে লাইনে ভেঙে যাবে, পি এর ক্ষেত্রে 3টে লাইনে ভেঙে যাবে, এখানে ডিতে 5টা লাইনে ভেঙে যাবে। অর্থাৎ যতগুলো কোয়ান্টাম নাম্বার পাবে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারের জন্য একটা আলাদা আলাদা ওরিয়েন্টেশন, একটা আলাদা আলাদা অরবিটের ওরিয়েন্টেশনের জন্য তার এনার্জি স্লাইটলি ডিফারেন্ট হলেই তার রিফ্লেকশন কোথায় আসবে, স্পেকট্রামে। তো স্পেকট্রামও ততগুলো হবে যতগুলো একটা সাব অরবিট যতগুলো ওরিয়েন্টেড হতে পারে পসিবল, ততগুলো আমরা কী পাবো, আমরা ফাইন লাইন স্পেকট্রাম পাবো, বা ফাইন স্পেকট্রামে ততগুলো লাইন পাবো। এই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের গল্প। এখন আমরা কোথায় আসছি না, ইলেকট্রনের যে অ্যাড্রেসের ক্ষেত্রে বললাম ডিস্ট্রিক্ট থেকে ব্লক, এবার আমরা আসবো পোস্ট অফিস। এবার এখানে বোঝার চেষ্টা করবো, এটা তো জাস্ট পুরো কনসেপ্টটা বোঝালাম। এবার আমরা আমাদের মূল জায়গাতে চলে আসি যে কীভাবে এখানে আমরা পোস্ট অফিস অর্থাৎ ইলেকট্রনের আরও একটু কাছে পৌঁছাতে পারবো। বেশ, ধরা যাক এল ইজ ইকুয়াল টু 1, তো এল ইজ ইকুয়াল টু 1 হলে পি সাবসেলের ক্ষেত্রে এম এল কী হবে, বা এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1 কী হবে, -1 0 আর +1, -1 0 আর +1, রাইট। আবার এল ইজ ইকুয়াল টু 2, তাহলে ডি সাবসেল কী হবে, এম এল এর মান হবে -2 -1 0 +1 আর +2। এটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে নিই তাহলে কী হবে, -1 +1 0। কেন করলাম এখনই বলছি। এটাকে রিঅ্যারেঞ্জ করে নিই, -2 -1 +1 +2 আর 0। এবার এই যে এক একটা ওরিয়েন্টেশন এক একটা অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, রাইট। দেখো আমরা আরও কাছে পৌঁছে গেছি ইলেকট্রনের, এক একটা ওরিয়েন্টেশন এক একটা কি অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। তো এটা হচ্ছে পি কিন্তু অরবিটাল নয়, পি হচ্ছে সাবসেল, রাইট। এবার অরবিটাল বলতে কি বোঝায়, যে 3 ডাইমেনশনাল এরিয়াতে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো পি এর ক্ষেত্রে কটা ওরিয়েন্টেশন, 1 2 3টে ওরিয়েন্টেশন। তার মানে এই এরিয়াতে বা এই এরিয়াতে এই ডিরেকশনে বলো বা এই ডিরেকশনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। এবং এই ডিরেকশনে একটা স্মল ভলিউমে বা এই ডিরেকশনে একটা স্মল ভলিউমে বা এই ডিরেকশনে একটা স্মল ভলিউমে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। এবং সেটাকে আমরা কী বলি, অরবিটাল বা কক্ষক বলি। বলো না কক্ষকের ডেফিনেশন, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। এই তো 3টে পসিবল অ্যারেঞ্জমেন্ট। তো এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি, এই ডিরেকশনে বা এই ডিরেকশনে, তো এই অন্য জায়গাতে থাকার সম্ভাবনা নেই। তো এইগুলোকে আমরা বলছি এক একটা অরবিটাল বলছি। তো এদের নাম দেওয়া হয়, এটা হচ্ছে পিএক্স, এটা পিওয়াই, এটা হচ্ছে পিজেড। এইভাবে মাথায় রাখবে। -1 হলে এমএল ভ্যালু মাইনাস হলে সেটা পিএক্স, +1 হলে পিওয়াই, আর 0 হলে পিজেড। এগুলো কম্পিটিটিভ এক্সামে পড়ে। আবার ধরো এই জন্য আমি এটা রিয়ারেঞ্জ করলাম, ডি কটা অরবিটালে, ডি এর ক্ষেত্রে কটা অরবিটাল হবে ডি সাবসেলে, তো পি সাবসেলে কটা 3 অরবিটাল, ডি সাবসেলে কটা অরবিটাল 5, 1 2 3 4 5। এগুলো আমরা একটা ঘর বলি। এই যে এইভাবে তোমরা হয়তো দেখেছো, এগুলো আমরা একটা ঘর বলি বা অরবিটাল বলি। তো কী হবে, এটা বলা DXY, DYZ, DZX, DXX² এবং DZ²। নেক্সট ক্লাসে এই অরবিটালগুলোর শেপ সম্পর্কে আলোচনা করব, যে এই যে PX, PY, PZ বা ডি এর যে 5টা অরবিটাল দেখতে কেমন, এগুলোকে কী কোন ভাগে ভাগ করা হয়, সব কিছু আমরা ডিটেলস নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আপাতত নামগুলো শুনে রাখো, যে এগুলোকে 5টা ডি এর 5টা অরবিটাল। সিমিলারলি যদি এফ হয় 7টা পাবে, 12 + 1 হলে 2 × 3 + 1 7 পাবে। তো এই হচ্ছে আমরা ইলেকট্রনে কোথায় পেয়ে গেলাম। ইলেকট্রন এবার পোস্ট অফিস খুঁজবো। দেখো কীরকম, ধরা যাক একটা ইলেকট্রন বললাম n = 2, রাইট, বেশ, বা n = 3 ধরো।
n^3। তার মানে তুমি বুঝে গেছো যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন 3 নম্বর প্রিন্সিপাল এনার্জি লেভেল এখানে এত দূরে এই এনার্জি লেভেল আছে, বেশ n=3। এবার বলে দিলাম যে তাহলে ডিস্ট্রিক্ট পেয়ে গেছি। এবার আমাকে যে পেতে হবে ব্লক পেতে হবে, মানে আরও একটু কাছে যেতে হবে। তো 3 যদি হয় তার ধরা যাক 3তে ধরা যাক এল এর মান হচ্ছে 1, কারণ এল এর মান কী হয় 0 to n-1, অর্থাৎ 0 1 আর 2 হবে। 3 এর ক্ষেত্রে এল এর পসিবল মান 0 1 2, অর্থাৎ এস পি আর ডি। তো আমি যদি এল সমান 1 বলি তাহলে কি পি সাবসেল, অর্থাৎ আমরা ব্লকে পৌঁছে গেছি, ডিস্ট্রিক্ট থেকে ব্লকে, অর্থাৎ কোন সাবসেলে ঢুকে গেছি, প্রিন্সিপাল সেল থেকে সাবসেলে ঢুকে গেছি। যে না এই যদি পি বলে দিই এল 1 বলে দিই তার মানে ও এসেও নেই আর ডিতেও নেই, আছে কোথায় বিতে, মানে এই ব্লক, এই ধরা যাক 3টে ব্লক, এস ব্লক এখানে আবার সেই ব্লক মানে ওই পিরিয়ডিক টেবিলের ব্লক নয়, আমি আমাদের অ্যাড্রেসের ব্লক বলছি, রাইট। তো এই যে ব্লক 3টে ব্লক, এই 3টে ব্লকের মধ্যে হয়তো এই ব্লকেও আছে, রাইট। আবার রিপিট করছি, এটা সেই ব্লক বলতে পিরিয়ড টেবিলের ব্লক নয়, সেটা পরে আলোচনা হবে। এটা বোঝানোর জন্য বলেছি যে আমাদের ডিস্ট্রিক্টের পরে ব্লক। তাহলে আমরা আর একটু কাছে পৌঁছালাম। এবার এখান ধরা যাক পিতে পেয়ে গেছি, তোমার ওর ইলেকট্রনের যেটা ব্লক কোন ব্লকে থাকে, ওর কোন ব্লকের বাসিন্দা পি ব্লকের, বেশ পি ব্লকের বাসিন্দা, এটা এল থেকে পেলাম। এবার বললাম এই পি ব্লকে আবার কতগুলো পোস্ট অফিস আছে, 1 2 3টে পোস্ট অফিস, এই যে পিএক্স পিওয়াই পিজের 3টে পোস্ট অফিস আছে। তো তার মধ্যে কোথায় আছে সেটা তো জানতে হবে। তো তার মধ্যে আমি যদি বলে দিই যে সেই যে একটা পোস্ট অফিসকে বোঝানোর জন্য একটা নাম্বার দরকার, সেই নাম্বার হচ্ছে ম্যাগনেটিক কর্নার নাম্বার। ধরলাম এম = যদি বলে দেওয়া হয় m = +1, তার মানে বুঝে গেছো ইলেকট্রন তার এই পোস্ট অফিসে আছে। ইলেকট্রন ধরা যাক পি ব্লকের আন্ডারে পিএক্স পিওয়াই পিজের 3টে কী আছে পোস্ট অফিস আছে। তাহলে আমি এখানে যেহেতু বলে দিয়েছি যে ঠিকানা, এই দেখো জেল ডিস্ট্রিক্ট বলে দিচ্ছি, ব্লক বলে দিচ্ছি, পোস্ট অফিস বলে দিচ্ছি, তাহলে তুমি পোস্ট অফিস অবধি পৌঁছে গেছো। এবার আমাদের কি জানতে হবে যে তার গ্রাম জানতে হবে। তাহলে আমরা ডিস্ট্রিক্ট, ব্লক, পোস্ট অফিস, অর্থাৎ ইলেকট্রন আরও কাছে পৌঁছে গেছে, অবস্থান সম্পর্কে আরও ধারণা হয়ে গেছে। নেক্সট আমাদেরকে একদম যে কোয়ান্টাম নাম্বারটা একদম ইলেকট্রনের কাছাকাছি বা ইলেকট্রন অবস্থান সম্পর্কে একটা কংক্রিট আমাদের আইডিয়া দিতে পারবে বা একটা আমাদেরকে সম্ভাবনা বলতে পারবে, সেই কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, রাইট। So last quantum number, spin quantum number. অ্যাকচুয়ালি আমরা যে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলি এই কমনলি, সেটা অ্যাকচুয়ালি স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো আমি আলোচনা করতে করতে ব্যাপারটা বুঝতে পারবে। এটা বলা হয় এস। এখন স্পিন কোয়ান্টাম নাম্বার ব্যাপারটা কি দেখো, ইলেকট্রন যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ধরা যাক এটা নিউক্লিয়াস, একে কেন্দ্র করে যেমন ইলেকট্রন ঘুরছে, আগের দিন দেখাচ্ছিলাম সেই পৃথিবী সূর্যের চারদিকে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেরকম নিজের অক্ষের চারদিকে ঘুরছে। তো ধরা গিয়ে যে ইলেকট্রন হয় এরকম ঘুরছে, তো নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরছে। তো ইলেকট্রন তার নিজস্ব স্পিনের জন্য, ইলেকট্রনের কী আছে, ধরা যাক ইলেকট্রন তার নিজস্ব কী আছে, স্পিন আছে। তার নিজস্ব স্পিন বা ঘূর্ণনের জন্য ইলেকট্রনের কী হয়, সেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং তার ঘূর্ণনের জন্য তার জন্য আর একটা কী হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হয়। ইলেকট্রনের যেমন নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরার জন্য একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হচ্ছে, রাইট। লাইকওয়াইজ নিজের অ্যাক্সিসের চারদিকে ঘোরার জন্য ইলেকট্রনের একটা কী তৈরি হচ্ছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হচ্ছে, সেটা বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, রাইট। এবার এটাও একটা মোমেন্টাম ভেক্টর। তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা এস, ক্যাপিটাল এস সমান √s × s+1 h/2π। দেখো সিমিলার বোঝার সুবিধার্থে বলছি, যেন আমরা ক্যাপিটাল এল পড়েছিলাম সমান √l × l+1 h/2π। এখানে এল এর ভ্যালু কী হতে পারতো, 0 1 2 ডিপেন্ডিং অন এনের উপর ডিপেন্ড করে এল এর ভ্যালু। তো সেক্ষেত্রে এল এর বিভিন্ন রকম মান পাচ্ছিলাম। তো সিমিলারলি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস,
ক্যাপিটাল এস সমান রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান। তো এই এসকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। কী বলা হয়? স্পিন কোয়ান্টাম নাম্বার, রাইট। এখন যেমন ধরো এটাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0, 1, 2, 3 বিভিন্ন রকম হতে পারে এনের উপর ডিপেন্ড করে, কিন্তু এসের ভ্যালু এস হচ্ছে অলওয়েজ হাফ। এসের ভ্যালু হচ্ছে অলওয়েজ হাফ। এর কোনো প্রবাবিলিটির গল্প নেই, সবসময় এসের ভ্যালু অলওয়েজ হাফ হবে, রাইট। তো অলওয়েজ যদি হাফ হয় তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু অলওয়েজ ফিক্সড হবে, রুট হাফ ইন্টু রুট ওভার হাফ প্লাস 1 h/2π। বুঝতে পারছো? বেশ, এস ইকুয়াল টু হাফ। এইটা বলা হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন যেমন আমি তোমাদের ইলেকট্রনের ক্ষেত্রে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখাচ্ছিলাম, যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে ভেক্টরটা সেটার যেমন ভ্যালু আছে তার যেমন ওর ডিরেকশন আছে, সিমিলারলি এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাও তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তারও এইটা হচ্ছে ভ্যালু, আর তারও তো ওরিয়েন্টেশন আছে। যখনই আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দেবো কী হবে, সেও কী হবে, কয়েকটা পসিবল ওরিয়েন্টেশনে বা কতগুলো অ্যালাউড ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড হবে, এবং সেটাও ফিক্সড, রাইট, সেটাও ফিক্সড। তো পসিবল ওরিয়েন্টেশন কতগুলো হবে? তো নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন, কার ওরিয়েন্টেশন? স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের। যেমন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের ওরিয়েন্টেশন দেখাচ্ছিলাম একটু আগে, সিমিলারলি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের ভ্যালু তো পেয়ে গেছি, তার ওরিয়েন্টেশন কী হবে না মাইনাস এস, এই যে এস স্মল এস এটা হচ্ছে ক্যাপিটাল এস, মাইনাস এস টু প্লাস এস। তার মানে কী হবে? তো দুটোই ভ্যালু হবে, মাইনাস হাফ অ্যান্ড প্লাস হাফ। তার মানে যদি আমার এই দিকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড হয় আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, তার কী হবে? দুটো ওরিয়েন্টেশন হতে পারে এরকম, এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ। এবং যেমন আমরা এলের ধরা যাক এল ইজিক্যাল টু 1 হলে এম এল ভ্যালু -1, 0, +1 তিনটে পসিবল ওরিয়েন্টেশন, এবং তিনটে এক একটা পসিবল ওরিয়েন্টেশন বোঝানোর জন্য আমরা যে কোয়ান্টাম নাম্বার ইউজ করি সেটা বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেরকম এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের যে ওরিয়েন্টেশন বোঝানোর জন্য যে দুটো কোয়ান্টাম নাম্বার ইউজ করা হচ্ছে মাইনাস হাফ আর প্লাস হাফ, এগুলো কেন বলছি? স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, রাইট। কোনো বইতে তোমরা হয়তো পাবে না, মানে জেনারেলি তোমাদের বইতে পেয়ে যাবে, তো কিন্তু সাধারণত তোমাদেরকে এভাবে শেখানো হয় না। যাই হোক, তো এটা বলে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? মাইনাস হাফ অ্যান্ড প্লাস হাফ। তো এবার যদি আমরা এই মাইনাস হাফ কি আমাদের কি সিগনিফাই করে? মাইনাস হাফ কী বলে? মাইনাস হাফ কী করে না, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন, আর প্লাস হাফ কী বলে? যে ক্লকওয়াইজ স্পিন। মানে ইলেকট্রনের এই ইলেকট্রন ধরা যাক ঘুরছে, এটা তার যদি অ্যাক্সিস হয় তো এইভাবে ঘুরতে পারে ক্লকওয়াইজ, বা এই যে অ্যাক্সিসে যদি হয় সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, ক্লকওয়াইজ ঘুরলে এস ইজিক্যাল টু প্লাস হাফ, তখন ওরিয়েন্টেশন প্লাস হাফ ওরিয়েন্টেশন মানে এইটা। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হাফ, তখন হচ্ছে এইটা। তো এই হচ্ছে তার প্লাস হাফ এবং মাইনাস হাফ দুটো ওরিয়েন্টেশন আমাদেরকে বলছে যে ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমরা জেনারেলি ইলেকট্রনকে এইভাবে দেখাই, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখাই। এইটা মানে হচ্ছে কোন ওরিয়েন্টেশনে ঘুরছে, এটা এইটা মানে হচ্ছে প্লাস হাফ, আর এই দিকটা হচ্ছে মাইনাস হাফ, রাইট। তো আমরা 4টে কোয়ান্টাম নাম্বার পেয়ে গেলাম। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদের দেখাবো যে ইলেকট্রনের পুরোপুরি কমপ্লিট ঠিকানা আমরা আদৌ কি পেলাম। এইটাই হচ্ছে তার গ্রাম পেয়ে গেছি। গ্রাম কীভাবে পেলাম সেটা দেখবো। দেখো, এবার আমি একটা কমপ্লিট এক্সাম্পল দেবো যার সাহায্যে ইলেকট্রনের অবস্থান মোটামুটি আমরা তার অবস্থান প্রবাবিলিটি, অবশ্যই প্রবাবিলিটি, এক্স্যাক্ট পজিশন তো জানা যায় না, সেটা বলা যেতে পারে। ধরা যাক আমি বললাম এন ইজিক্যাল টু, যেটা একটু আগে এক্সাম্পলে নিয়েছিলাম, মোস্ট প্রবলি এন ইজিক্যাল টু 3 নিয়েছিলাম, আচ্ছা 3 নিই। এল ইজিক্যাল ধরলাম 1, এম ইজিক্যাল বললাম যে ধরা যাক -1, তুমি যেটা খুশি বলতে পারো। আর এস বলে দিলাম প্লাস হাফ। তো এসের ভ্যালু কী হতে পারে? এসের ভ্যালু হতে পারে
প্লাস মাইনাস হাফ হতে পারে। তো আমি এসের ভ্যালু প্লাস হাফ বলে দিলাম, তো কারণ ঠিকানা বললে তো আর এটা বা ওটা বলবে না যে আমার অমুক ব্লকে অমুক এই দুটো এই ব্লক আর ওই ব্লক দুটো ব্লকের মধ্যে কোটা একটা থাকে, এমন তো নয়। তাহলে তুমি এটা তার ডিস্ট্রিক্ট বললে, এটা তার কোন ব্লকে আছে বললে, এটা পোস্ট অফিস বললে, এটা গ্রাম বললে। এবার দেখো আমি ইলেকট্রন অবধি পৌঁছে যাবো। n=3 মানে ইলেকট্রন এখানে নেই, এখানে নেই, এখানে আছে, এইটা আছে তার ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে নেই, এই ডিস্ট্রিক্টে নেই, এই ডিস্ট্রিক্টে কোথাও একটা আছে। বেশ, তাহলে তার ব্লক খুঁজবো 1। এর মধ্যে n=3 হলে এল এর কী হয় 0, 1 আর 2। তো এইটা আমরা যদি কে এল এম বলি, এম ডিস্ট্রিক্ট, এম জেলা 3টে ব্লক আছে, 0, 1 আর 2। দেখো এখানে কি বলা আছে 1 বলা আছে, তার মানে এটা হচ্ছে এস, এটার নাম পি আর ডি। তো এটা আমরা আর একটু কাছে চলে গেলাম যে ইলেকট্রনটা এম জেলার আন্ডারে পি ব্লকের মধ্যে আছে। বেশ, ব্লকে এবার আমার থেকে কী জানতে হবে, পোস্ট অফিস জানতে হবে। এখানে দেখো বলা আছে -1। পি ব্লকে কতগুলো পোস্ট অফিস, পি ক্ষেত্রে l=1 হয়, পির ক্ষেত্রে l=1 হয়, তাহলে m কী হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1, 0 আর +1। তো -1, 0 আর +1, তো এই -1 বলা হয় px, 0 হচ্ছে pz আর +1 হচ্ছে py। বেশ, তো এখানে বলা আছে -1, তাহলে পি ব্লকের আন্ডারে 3টে পোস্ট অফিস, px, py অ্যান্ড px, pz এবং py। তো -1 বলা আছে মানে কোন পোস্ট অফিসে আছে, -1 বলতে px, তাহলে পোস্ট অফিসও পেয়ে গেলাম, রাইট। এবার আমাকে জানতে হবে কোন গ্রামে আছে, রাইট। এবার পোস্ট অফিসে এই যে ধরা যাক px, অর্থাৎ এইখানে দেখো আমি একটু আগে দেখিয়েছিলাম এরকম 3টে ঘর, 3টে অরবিটাল, এটা ধরা যাক -1, 0, এটা হচ্ছে +1। বলা আছে -1 মানে এটা px বলা আছে। বেশ, তো px বলা আছে, px-এ যে আছে ইলেকট্রনটা, এবার ইলেকট্রনটা কীভাবে আছে, সে কোন ডিরেকশানে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজে নাকি অ্যান্টি ক্লকওয়াইজে। তো সেটা তার গ্রাম বোঝানো হবে। তার প্রবাবিলিটি কি, এটা হতে পারে বা এটা হতে পারে, কিন্তু বলা আছে +1। আমরা একটু আগে বললাম +1 মানে ক্লকওয়াইজ রোটেশন, তার মানে ইলেকট্রন দেখাবো এইভাবে আছে। তো একদম আমরা কি পেলাম, কমপ্লিট ইলেকট্রনের অ্যাড্রেস পেয়ে গেলাম। তো এই হচ্ছে কমপ্লিট কোয়ান্টাম নাম্বার স্টাডি। এবং আমার মনে হয় না এরপর আর তোমাদের বাড়তি কিছু জানার বা দরকার হবে, বোঝার। তবে হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা পর আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু করতে হবে, তাহলে এই পুরো অ্যাটমিক স্ট্রাকচার যে আমরা সিরিজটা শুরু করেছি সেটাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমি বারবার বলছি, কোনো অসুবিধা যদি হয়ও, কারো মনে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করো, এবং কমেন্ট করে জানালে আমিও বুঝতে পারবো, ফিডব্যাক পাবো যে কার কোথায় অসুবিধা হচ্ছে। ভালো লাগলে ভালো লাগার কমেন্টই দাও, খারাপ লাগলে তাই দাও, যে তাহলে তো আমি বুঝবো যে কী রকম কী ইমপ্রেশন তৈরি হচ্ছে বা কার কতটা কোথায় সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে। কারণ আমি তো এই ফোনের থ্রু দিয়েই তোমাদের সঙ্গে আমার কথা, তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বারের গল্প। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, কী আলোচনা করবো জানো, অরবিটালের শেপ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।